1300 শতকের শেষ ভাগে ওগুজ তুর্কি গোত্র নেতা ওসমান গাজীর হাত ধরে আনাতোলিয়ার উত্তর পশ্চিমাংশে যাত্রা শুরু করে অটোমান সাম্রাজ্য। ইতিহাস বিখ্যাত এই সাম্রাজ্য পৃথিবীর বুকে টিকে ছিল প্রায় 600 শতাব্দী ধরে। আজকের পর্বে আপনাদেরকে জানাবো অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানের স্বপ্ন, অটোমান সাম্রাজ্যের অভ্যুদয়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 14 শতকের মাঝামাঝি সময়ে তারা ইউরোপের দিকে অগ্রসর হয় এবং বলকান অঞ্চল জয়ের মাধ্যমে একটি আন্তঃমহাদেশীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। 15 শতকের মাঝামাঝি সময়ে কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটান অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ। অটোমান সাম্রাজ্য তার ক্ষমতার সোনালী সময়টি পার করেছে অবশ্য ষোড়শ ও সপ্তদশ শতকের সময়কালটিতে। তখন তাদের নেতা হিসেবে সিংহাসনে আসীন ছিলেন সুলতান প্রথম সুলাইমান। তখন এটি একটি বহুজাতিক বহুভাষিক সাম্রাজ্য পরিণত হয়েছিল। দক্ষিণ পূর্ব ইউরোপের অধিকাংশ, মধ্য ইউরোপের কিছু অঞ্চল, পশ্চিম এশিয়া, ককেশাস অঞ্চল, উত্তর আফ্রিকা এবং হর্ন অফ আফ্রিকা বলে পরিচিত উত্তর পূর্ব আফ্রিকার উপদ্বীপের উপর ছিল তাদের পূর্ণ নিয়ন্ত্রণ। 1800 শতকের মাঝামাঝি সময়ে এসে অবশ্য দৃশ্যপট পাল্টাতে শুরু করে। প্রায় 450 বছর বয়সী এই সাম্রাজ্যটিও যেন তখন বয়সের বারে নুজ হওয়া শুরু করছিল। ইউরোপীয় প্রতিপক্ষ রাশিয়ান সাম্রাজ্য ও হ্যাবসবুর্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি ততদিনে হ্রাস পাওয়া শুরু করেছিল। এরই ফলস্বরূপ 1800 শতকের শেষ এবং 19 শতকের শুরুর দিকে বেশ কিছু যুদ্ধে পরাজয় মেনে নিতে হয় তাদের। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিজেদের হারানো গৌরব ফিরে পাবার আশায় জার্মানির সাথে বন্ধুত্বের হাত মেলায় তারা। অবশ্য ততদিনে অটোমান সাম্রাজ্যের ঘরের ভেতরেও আগুন লেগে গিয়েছিল। বিশেষ করে অটোমানদের হাত থেকে মুক্তির উদ্দেশ্যে শুরু হওয়া আরব বিদ্রোহ বেশ ভালোই ঝামেলা তৈরি করেছিল সাম্রাজ্যটির অগ্রযাত্রার পথে। আর্মেনিয়ান, অ্যাসাইরিয়ান ও গ্রিকদের উপর চালানো গণহত্যার কথা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় অটোমান সাম্রাজ্যের সূর্য অস্তমিত হবার পর চূড়ান্ত ভূমিকাটি পালন করল। এরপর তাদের অধীনে থাকা বিভিন্ন অঞ্চলই হাতছাড়া হয়ে যেতে থাকে। প্রায় 620 বছরের বৃদ্ধ অটোমান সাম্রাজ্যের জন্য শেষ পর্যন্ত কবর খুঁড়েছিল তুর্কিদের স্বাধীনতা যুদ্ধ। এ যুদ্ধে তুর্কিদের বিজয়ী বিশ্বে অটোমান সুলতানীয় শাসন ব্যবস্থার বিলুপ্ত ঘটিয়ে দেয়। পতন ঘটায় ইসলামিক খেলাফতের। সেই হিসেবে অটোমান রাজবংশের দ্বিতীয় আবদ আল মাজিদকেই বলা যায় এখন পর্যন্ত মুসলিম বিশ্বের সর্বশেষ খলিফা। দীর্ঘ এ সময়কালে নানা ঘাত প্রতিঘাত, উত্থান পতন, জয় পরাজয়ের মাঝে দিয়ে গিয়েছে সাম্রাজ্যটি। 6 শতাব্দী জুড়ে বিস্তৃত এই শাসনামলে মোট 36 জন সুলতান বসেছিলেন অটোমানদের নেতার আসনে। অভ্যুদয়, অরাজকতা, বিস্তৃতি, রূপান্তর, নিশ্চলাবস্থা ও পুনর্গঠন, আধুনিকরণ ও অবসান, এই 7 ভাগে ভাগ করা যায় 36 সুলতানের শাসনামলকে। অটোমান সাম্রাজ্যের অভ্যুদয়ের সময়কে মোটামুটি 1299 সালে এর প্রতিষ্ঠা লাভ থেকে শুরু করে 1453 সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় পর্যন্ত বিস্তৃত বলে ধরে নেওয়া যায়। এ সময়ে পর্যায়ক্রমে বিভিন্ন সুলতানের শাসনামলে বিকশিত হতে থাকে অটোমান সাম্রাজ্য। শুরুতে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের মতো অটোমান সাম্রাজ্যও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মূলত স্থানীয় নানা সেনাপতি ও সামন্ত রাজ্যের শাসনের উপর নির্ভরশীল ছিল। ধীরে ধীরে সময় যেতে থাকে, পরিবর্তিত হতে থাকে অটোমান সাম্রাজ্যের অবস্থাও। সামরিক অর্থনৈতিক উন্নতি তাদের রাজ্য বিস্তারের পক্ষে আরও সহায়তা ভূমিকা পালন করতে থাকে। এই সময়ে অটোমানদের সফলতার পেছনে একক কোনো কারণের মূল নিয়ামক হিসেবে দাঁড়া করাতে নারাজ ঐতিহাসিকেরা, বরং তাদের মতে পরিবর্তিত নানা পরিবেশের সাথে দ্রুত নিজেদের খাপ খাওয়াতে পারাটাই ছিল নবগঠিত রাজ্যের সফলতার মূল কারণ। 15 শতকের মাঝামাঝি সময়ে গিয়ে তৎকালীন অটোমান সুলতান যেন প্রকৃত সুলতানির স্বাদ পেলেন। এতদিন ধরে ধীরে ধীরে গড়ে ওঠা সাম্রাজ্যের সুলতানের হাতে তখন কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করার মতো যথেষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব এসেছিল। আর এর সুফল ভোগ করা প্রথম সুলতান হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন সুলতান দ্বিতীয় মেহমেদ।
অটোমান সাম্রাজ্যের অভ্যুদয়কালীন সুলতানদের মাঝে একে একে সিংহাসনে এসেছেন ওসমান গাজী, ওরহান গাজী, প্রথম মুরাদ ও প্রথম বায়েজিদ। আজকে মূলত ওসমান গাজীকে ঘিরেই সাজানো হয়েছে আমাদের পুরো ভিডিও। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজী। 1299 সালে তার হাত ধরে যাত্রা শুরু করা অটোমান সাম্রাজ্যের সূর্য ডুবে যায় 1922 সালে সুলতানি শাসনের বিলোপ সাধনের মধ্য দিয়ে। কারো কারো মতে 1923 সালে রিপাবলিক অফ টার্কির অভ্যুদয়ের মাঝ দিয়ে, আবার কারো মতে 1924 সালে খেলাফতের পতনের মাঝ দিয়ে পতন হয় ওসমান গাজীর প্রতিষ্ঠিত ওসমান সাম্রাজ্যের। দুঃখজনক ব্যাপার হলো ওসমান গাজীর শাসনামল সম্পর্কে খুব কম জানা গিয়েছে। তার মৃত্যুর প্রায় 1 শতাব্দী পর ঐতিহাসিকেরা তার জীবনী রচনায় হাত দিয়েছিলেন। তাই ওসমান গাজীর জীবন সম্পর্কে প্রচলিত কথাগুলোর কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক সেগুলোর মাঝে পার্থক্য করা ঐতিহাসিকদের জন্য বেশ কঠিনই বটে। ওসমান গাজী কবে জন্মগ্রহণ করেছিলেন সেই বিষয়ে রয়েছে বিতর্ক। 1254, 1255 কিংবা 1259, 3 বছরের যে কোনো একটিতেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার জন্মের সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা না বললেই নয়। মোটামুটি 330 খ্রিস্টাব্দের দিকে যাত্রা শুরু করা বাইজেন্টাইন সাম্রাজ্যের বয়স ততদিনে 900 বছর ছাড়িয়ে গিয়েছিল। তখন কনস্টান্টিনোপল ছিল এর রাজধানী। স্বাভাবিকভাবেই অতীতের জৌলুস অনেকটাই হারিয়ে ফেলেছিল সাম্রাজ্যটি। 1204 খ্রিস্টাব্দে চতুর্থ ক্রুসেডের সময় ল্যাটিন নাইটদের হাতে কনস্টান্টিনোপল পতনের যেন বাইজেন্টাইনদের দুর্বলতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্বে পাশে ছিল সেলজুক সাম্রাজ্য। পূর্ব এশিয়া মাইনর, সিরিয়া, মেসোপটেমিয়া, আর্মেনিয়া, পারস্যের কিছু অংশ এবং পশ্চিম তুর্কিস্তান ছিল এই সেলজুক সাম্রাজ্যের অন্তর্গত। তবে মঙ্গল অধিপতি চেঙ্গিস খানের আক্রমণে এই সেলজুকদের অবস্থাও হয়ে পড়েছিল বেশ নাজুক। শেষ পর্যন্ত কোজাদাগের যুদ্ধে মঙ্গলদের কাছে চূড়ান্ত পরাজয় সেলজুকরা তাদের বশ্যতা মেনে নিতে বাধ্য হয়। তবে সেলজুকদের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করা আগ্রহ ছিল না মঙ্গলদের। তাই শুধুমাত্র তাদের কাছ থেকে বার্ষিক কর নিয়েই সন্তুষ্ট থাকত তারা। একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতা, অন্যদিকে সেলজুকদের পরাজয়বরণ এবং সবশেষে মঙ্গলদের কোনো অরোপিত শাসন ব্যবস্থা না থাকায় এশিয়া মাইনরে কেমন যেন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এই সেলজুক ও বাইজেন্টাইনদের সীমান্তবর্তী এক এলাকায় অনেক জাতি ধর্মবর্ণের লোকের বাস ছিল। এখানে যেমন শহরে সভ্য লোকেরা থাকত, তেমনি সন্ধান মিলত যাযাবরদেরও। রাজনৈতিক অস্থিরতা ও মঙ্গলদের আক্রমণের পূর্বাঞ্চল থেকে সেখানে আসা লোকদের অনেকেই ছিল তুর্কমান বংশীয়। কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ সেখানে ছিল না বললেই চলে। পুরো এলাকাটি নানা ছোট ছোট ভাগে ভাগ করে এক এক অংশে এক এক নেতা নিয়ন্ত্রণ করত। এমনই এক নেতার নাম ছিল আর্তুগ্রুল। তিনি ছিলেন ভবিষ্যৎ অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর বাবা। একদিন আর্তুগ্রুল তার ছোট দলটি নিয়ে এশিয়া মাইনরের পশ্চিম দিক বরাবর যেতে যেতে একদল মানুষকে যুদ্ধরত অবস্থায় দেখতে পান। সেখানে একটি দলের সৈন্য সংখ্যা ছিল তুলনামূলক কম। আর্তুগ্রুল আগপিছ না ভেবে সেই ছোট দলের সাথে ভিড়ে গেলেন নিজের দলটি নিয়ে। শেষ পর্যন্ত যুদ্ধে সেই ছোট দলটি জয়ী হয়ে গেল। এবার আসলো পরিচয়ের পালা। আর্তুগ্রুল জানতে পারলেন যে ছোট দলটি আসলে ছিল সেলজুক সুলতান আলাউদ্দিনের, আর পরাজিত পক্ষটি ছিল মঙ্গল আক্রমণকারীদের। আর্তুগ্রুলের এমন কাজে আলাউদ্দিন খুব খুশি হলেন। তাই তাকে বাইজেন্টাইন সীমান্তবর্তী সগুদ এলাকার শাসনকর্তা নিযুক্ত করে গেলেন তিনি। বাইজেন্টাইনদের হাত থেকে সীমান্তে সেলজুক সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল আর্তুগ্রুলের মূল দায়িত্ব। জীবনের শেষ দিন পর্যন্ত এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যান তিনি। 1288 সালে মৃত্যুবরণ করেন আর্তুগ্রুল। তার মৃত্যুর পর গোষ্ঠীয় দায়িত্ব এসে বর্তায় ওসমান গাজীর হাতে। ওসমান গাজীর শাসক জীবন নিয়ে কিছু বলার আগে তার সম্পর্কে সবচেয়ে প্রচলিত যে কাহিনীটি আছে, যার সত্য বা মিথ্যা নির্ণয় সম্ভব হয়নি আজও, সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ওসমান গাজীর শাসন ও তার স্বপ্ন নিয়ে সম্পূর্ণ ইতিহাসটি জানতে আমাদের পরবর্তী পর্বের ভিডিওটি দেখুন। দ্বিতীয় পর্বের ভিডিওটি আপনারা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।